দেখো ভালো করে বুঝবে, ঠিক আছে? ফর্মুলা মুখস্থ রাখা তো দরকারই আছে পরিমিতিতে। আর পরিমিতির কিছু কিছু জায়গায় না দেখলে বোঝা যায় না যে এই ফর্মুলাটা কিভাবে আসলো, কোনটা কার মান কি করে বুঝবো। না বুঝলে কিন্তু বোঝা যাবে না। পরিমিতি হচ্ছে সূত্রের খেলা। সব থেকে সোজা অঙ্ক যদি হয়, পরিমিতি হয়। কখন হবে? যদি তোমার সূত্র জানা থাকে। ভাই আমি অত হাইলাইটেড করে পড়াতে জানি না, কিন্তু আমার যেটা দরকার আমি সেটা দিই। তোমরা হয়তো জানো। তো পরিমিতির যত ধরনের ডাব্লিউবিপি, কলকাতা পুলিশের, সে এসআই হোক আর কনস্টেবল হোক, যেইগুলো থাকে সেইগুলোই করাবো। ঠিক আছে? মেন মেন টপিক গুলো কিন্তু, যেই সূত্রগুলো দরকার আমাদের সেগুলো আমরা করাবো। তো পরিমিতি পর আগে আমরা জানি পরিমিতির দুটো পার্ট হয়। কি কি বলতো? একটা 2D, একটা 3D। ঠিক আছে? যার দৈর্ঘ্য প্রস্থ থাকে সেটা কি বলে? তাই তো, মানে একটা শীট, যেটা এটা যেরকম আমার এটা আয়তক্ষেত্র, যেটা হচ্ছে কি 2D, কিন্তু এটা যখনই এমন হয়ে যাবে তখন কি হয়ে গেল? 3D। তখন 3D হয়ে গেল, তাই না? তো একটা 2D আর একটা 3D পেয়েছি আমরা। বেশ। 2Dর মধ্যে আমাদের কি কি করতে হবে? 2Dর মধ্যে আমাদের করতে হবে, 1 নম্বর ত্রিভুজ আছে। ত্রিভুজের আবার 3টে পার্ট, সেটা দেখে নেবে তোমরা, আমি করাবো পরে। তারপরে কি আছে 2Dর মধ্যে? বৃত্ত আছে। আর কি? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র আর কি? বর্গক্ষেত্র। এই পার্টগুলো করতে হবে। ম্যাক্সিমাম অঙ্ক এই পার্টগুলো থেকে আসে। ম্যাক্সিমাম কোনটা আসে? এই বৃত্তটা আসে, আর আয়তক্ষেত্র থেকে আছে। ত্রিভুজ থেকে তুলনামূলক কম আসে, আমরা জানি। সব থেকে বেশি কি থেকে আসবে? আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের থেকে দেখবা ডাব্লিউবিপি বা কেপি মানে পুলিশ লাইনের এক্সাম গুলো বেশি আসে, আমাদের দেখতে পাচ্ছি। ঠিক কিনা? এইবার তাছাড়াও আরো কিছু 2D তে দেখা যাচ্ছে। কি কি দেখা যাচ্ছে? সেটা হচ্ছে কি সামান্তরিক। কিন্তু সামান্তরিক অতটাও না দেখা গেলেও আর একটা আসছে। কোনটা? এটা দেখবা আসে কোনটা? রম্বস। এটা তোমরা দেখতে পাবে। রম্বস। রম্বাস কোনটা? বলছে বর্গক্ষেত্রের পিছনে যদি লাথি মারো রম্বাস হয়ে যাবে, আর আয়তক্ষেত্রের পিছনে লাথি মারলে কি হয়ে যায়? সামান্তরিক হয়ে যায়। বুঝতে পারলে? সেটা আমরা ফিগার যখন আসবো সেটা দেখতে পাবো। এই গেল। এইবার দেখো আমরা 3D আসবো। 3D পার্টে আমাদের কি করতে হবে? ঘনক। ঘনক যার 4টে বাহুই সমান হবে। আরটা আছে কি আয়ত ঘনক, মানে বিপরীত দুটো বাহু সমান হয়। আয়ত ঘনক থাকে একটা। এইগুলো তোমরা লিখতে থাকো। তোমরা এটা সুন্দর করে লিখে থাকো কি কি তোমাদের পড়তে হবে, আর সূত্রগুলো সব এক জায়গায় থাকবে আজকে। ঠিক আছে? বুঝবে অ্যান্ড লিখবে। আর কি আসবে তোমাদের 3D তে? গোলক আছে। আগের দিন করাচ্ছিলাম কি? চোঙ করাচ্ছিলাম। আর কি করাচ্ছিলাম? শঙ্কু। আর কিছু আছে? আর কিছু আছে? ঘনক, আয়ত ঘনক, গোলক, চোঙ, শঙ্কু, ব্যাস। এইগুলো করলে প্রিজম ট্রিমোজম তোমাদের পরীক্ষা আসবে না। ও, আর অর্ধগোলক। যাই হোক, তো ওটা গোলকের মধ্যেই পড়ছে। তো এই হচ্ছে তোমাদের পরিমিতির সিলেবাস। ও, আর একটা কি এখান থাকে যেটা জ্যামিতির মধ্যে, জিওমেট্রির মধ্যে পড়ে, সেটাও আমি করিয়ে দেব। বহুভুজ। কিসের মধ্যে পড়ছে? বহুভুজের মধ্যে পড়ে যাচ্ছে, তাই না? তাহলে এই গেল আমার মোটামুটি জ্যামিতি আর পরিমিতির সিলেবাস, এটাই আসে। আর ত্রিকোণমিতির থেকে কি আসে? যে ওই বোর্ডের মানটা মুখস্থ রাখতে হবে, 3টে ফর্মুলা, ওটা আমি একদিন করিয়ে দেবো। জাস্ট ওইগুলো মনে রাখলে দুই একটা অঙ্ক আসে ত্রিকোণমিতি থেকে। আর পরিমিতি থেকে কিছু অঙ্ক আসছে, এখন ইদানিং কালে একটু বেশি আসছে। তো এই হচ্ছে আমার ফরম্যাট। এইগুলো আমাকে জানলেই আমার অঙ্কগুলো হয়ে যাবে। আমার ফর্মুলাগুলো জেনে জাস্ট কি করতে হবে? অঙ্ক প্র্যাকটিস করতে হবে। অঙ্ক হয়ে যায় তারপরে। তো এই ফর্মুলাগুলো কিন্তু তোমাকে জানতে হবে। নোট ডাউন করছো? না করলেও অন্তত একজন করো, যেটা আমাকে দেওয়া তোমাদের গ্রুপে আমি প্রোভাইড করবো। তো দেখো, প্রথমে এখানে একটা ষড়ভুজ বা কি অন্তকোণ যখন দিয়েছে, তো আমি এখানে এই পার্টটা তোমাদের ক্লিয়ার করে দিই। বহুভুজ যেটা, এই বহুভুজের উপরে একটা ক্লাসও দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবো। ওটা আগের দিন করিয়েছিলাম আমি। করেছিলাম তো? তাহলে তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করবো আজকে, আগের দিন পারোনি, বকা দিয়েছে অনেককে। এরাই কি বলে ইংলিশে? পলিগন। কি বলা হয়?
পলিগন। পলিগন মানে কি? যেমন ত্রিভুজ, বহুভুজ মানে কি বলতো? তিনটে বাহুর বেশি। ষড়ভুজ মানে দুটো বাহুর বেশি, ত্রিভুজ থেকেও শুরু হয়। তো বহুভুজ, ষড়ভুজ হতে পারে, অষ্টভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে, দশভুজ, দশটা বাহুযুক্ত হতে পারে। তো এইগুলো হচ্ছে পলিগন। তো এই পলিগন থেকে তোমাকে জানতে হবে, তবেই তো চাকরি পাবে। তুমি সবকিছু অ্যাভেলেবেল করছো, হবে না ভাই। কি কি আসে? এক নম্বর তোমার কি আসতে পারে? এক নম্বর বাহু সংখ্যা নির্ণয় করতে দেয়, যে কতগুলো বাহু আছে। অন্তঃকোণ বহিঃকোণের মানটা বলে দেবে, সেখানে তোমাকে বাহু সংখ্যা বের করতে হবে। দুই নম্বর অন্তঃকোণের ভ্যালু বের করতে দেয়, কি অন্ত বা বহিঃকোণের তোমার ভ্যালু বের করতে দেবে। আর একটা ইম্পর্টেন্ট ইদানিং কালে আসে, সেটা হচ্ছে কি তোমার কর্ণ। সেই বহুভুজটায় কতগুলো কর্ণ থাকতে পারে, এটা তোমার আসে। তাহলে এই তিনটে টাইপ তোমার পরীক্ষায় আসবে। তাহলে এইগুলো, এই চারটে টাইপ, এই যে বহিঃকোণ, অন্তঃকোণ, কর্ণ আর বাহু সংখ্যা, ব্যাস এই চারটে তোমাকে জানতে হবে। এইটার এইটা বেশি আসে বা এইগুলোও আসতে পারে, কোনো ব্যাপার না। কিন্তু দু চারটে আমাকে ফরম্যাট জানলেই কিন্তু আমার হয়ে যায়। কিন্তু আমরা পারি না, আমরা তো পড়াশোনা করি না, প্র্যাকটিস করি না। তাহলে হবে? আবার বলি দাদা আমার চাকরি দরকার। তোমার শুনতে পাচ্ছ তোমার আওয়াজ? গুড। এইবার দেখো, আমার কোনো কথা মনে নেবে না। হ্যাঁ, মনে নাও, যদি সেটা চাকরির ক্ষেত্রে তোমার উপকারী হয়। দেখো, আগের দিন আমি শিখিয়েছিলাম তোমাদের, তোমাদের কাছ থেকে আমি শিখবো বা ধরবো। মোটামুটি এটা কত হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, দাঁড়াও, মোটামুটি একটা এরকম একটা আসলো। এরকম হয় না যদিও বা, যাই হোক। এক, দুই, তিন, চার, পাঁচ, এই তো ছয়, ব্যাস এরকম একটা মোটামুটি আসলো। সুষম ষড়ভুজ বলেছে, তাহলে ছটা বাহু। ষড়ভুজ মানে ছটা বাহু, এটা বুঝতে পেলাম যে ছটা বাহু। অঙ্কটা পরে আস। এইখান দিয়ে আমরা শিখবো প্রথমে আমাদের অন্তঃকোণ আর বহিঃকোণের, আগে আমি দেখিয়েছি তাও আবার দেখাচ্ছি। অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল কত হয় বলো তোমরা? গুড। 180 ডিগ্রি। আগের দিনের ক্লাস যারা ভালো করে দেখেছো অবশ্যই পারবে। পার ডে ক্লাস যারা করছো তারা অঙ্কের লেভেল হাই হবে, গ্যারান্টি আমার। কি করে 180 হয়? আচ্ছা বাবা, অন্তঃকোণ তো এইটা, অন্তঃকোণ এইটা, আর বহিঃকোণ কোনটা? এইটা যদি বহিঃকোণ ধরি, কি বাইরে হয়ে যাবে এটা। তাহলে আমি যদি এই কোণটা ধরি, তারা আমার যদি আঁকি, সরি, এই যে দাগটা, এটা তো আমি বার করে দিই পুরো, এইটুকুই। এইটা হচ্ছে অন্তঃকোণ। তাহলে এইটা একটা কি আসলো দেখো তো, এটা কি একটা কি রেখাটা? একটা সরল রেখা এলো। তাহলে একটা সরল রেখার কোণের মান কত হয়? আমি যদি এখানে বিন্দুটা ধরি, এই যেখানে যেটা বিন্দু, তাহলে এটা টোটাল কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। তাহলে এই যে অন্তঃকোণটার মান আর এই যে বহিঃকোণটার মান টোটাল মিলে কত হলো? একটা সরল রেখা, তার মানে টোটাল কোণ কত হলো? 180 ডিগ্রি। তাহলে তোমাদের মাথায় এটা থাকা উচিত। দাদা বলেছিল, একটা ছবি এঁকেছিল, ছোট্ট একটা মোবাইলের উপর ছবি আঁকলো, যে হচ্ছে কি একটা ষড়ভুজ মতো ছবি আঁকলো, আর দাদা দেখিয়ে দিল লাল কালির উপরে কালো কালি দিলে, যে এই যে অন্তঃকোণ আর এই কোণটা মিলে একটা সরলরেখা তৈরি হচ্ছে, যার মান হয় 180 ডিগ্রি। তার মানে অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল কত হলো? 180 ডিগ্রি। বেশ, হয়ে গেল। তাহলে এখানে অন্তঃকোণের মানটা তোমাকে বের করতে হবে। এইবার দেখো, তাহলে এটা পেলাম যে অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল হয় 180 ডিগ্রি। হুম, একটা পাঠ মাথায় রাখবে, যতগুলোই তোমার হোক না কেন অন্তঃকোণ, প্রত্যেকটা অন্তঃকোণ যেটা থাকবে মাথায় রেখো, এই টোটাল যে 6টা অন্তঃকোণ আছে, এই অন্তঃকোণগুলোর যোগফল বা অন্তঃকোণের সমষ্টি কত হয়? বলেছিলাম কত হয়? হাট পাগল, অন্তঃকোণের সমষ্টি কত হয়? অবভিয়াসলি 360 ডিগ্রি রে বাবা। তোমরা এটাকে গোল করে দাও না। এটা যদি আমি মনে কর এটা একটা তার আছে, তোমরা সিম্পল একটু মাথা খাটালে অঙ্কগুলো বেরিয়ে যায়। তুমি এই যে তারটা মনে করো এটা তার, না তামার তারকে তুমি ষড়ভুজ করেছো। আচ্ছা, ওটাকে যদি বৃত্ত করে দাও, কি হয়ে যাবে ওটা? 360 ডিগ্রি হয়ে যাবে না? এইভাবে মাথায় রাখবা, জাস্ট মাথায় রাখার জন্য বলছি। তাহলে কি বললাম? অন্তঃকোণগুলো, পলিগন যতগুলো ভুজ, সব এই ষড়ভুজ না, সে দশভুজ হোক যাই হোক না কেন, মাথায় রাখবে বহুভুজের অন্তঃকোণের সমষ্টি টোটাল কত হয় বলো?
360 ডিগ্রি। তাহলে এইখানে যে অঙ্কটা অন্তকোণের মান চাইছে, তাহলে এখান থেকে আমরা তো ইজিলি পেতে পারি, ঠিক কিনা? তাহলে এখানে বাহু সংখ্যা কত ভুজ বলেছে? ষড়ভুজ মানে 6টা বাহু। তাহলে টোটাল মান যদি অন্তকোণের মান 360 ডিগ্রি হয়, সেটাকে 6টা বাহু দিয়ে ভাগ করলে এক একটা অন্তকোণের মান পেয়ে যাব, ঠিক বলছি কিনা? তাহলে 360 ডিগ্রিকে আমরা 6টা বাহু দিয়ে ভাগ করব, কত আসলে অ্যান্সার? অপশন দাঁড়া ডি আসলো। এবার এইখান থেকে যদি আমার বহিঃকোণ বের করতে বলে, এক একটা বহিঃকোণের মান কত হয়ে যাবে? অবভিয়াসলি 120 ডিগ্রি, কারণ এই টোটাল মানটা তো দাদা জানি আমরা 180 ডিগ্রি। তার ভিতরে অন্তকোণের মান 60 ডিগ্রি বাদ দিয়ে দেব, কারণ কি এই যে অন্তকোণ আর বহিঃকোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে 180 হচ্ছে অন্তকোণ আর বহিঃকোণের মান, সেখান থেকে যদি অন্তকোণটাকে বাদ দিয়ে দিই, পড়ে থাকবে বহিঃকোণ। এই গেল পার্ট। আরেকটা পার্ট, তোমাদের দুটো পার্ট যেগুলো পরীক্ষায় আসে, জাস্ট মনে রাখবে, হয়ে যাবে কি? বাহু সংখ্যা নির্ণয়। কি সংখ্যা নির্ণয়? বাহু সংখ্যা নির্ণয়। তাহলে তোমার অন্তকোণ আর বহিঃকোণ বের করা তো শিখে গেলে। আর বাহু সংখ্যা নির্ণয় করতে গেলে কি বলছে? 360 ডিগ্রি বাই বহিঃকোণ। 360 ডিগ্রি বাই বহিঃকোণ। তাহলে এইখানে কতগুলো ভুজ আমাকে বললো না, লিখলো একটি বহুভুজের, এখানে জাস্ট প্রশ্ন যেটা এমন থাকতো যে একটি বহুভুজের প্রতিটি অন্তকোণের মান, এরকম যদি থাকতো প্রতিটি অন্তকোণের মান 60 ডিগ্রি, তাহলে তোমরা তো জানো এটা কি, 60 ডিগ্রি হয়, তাহলে এর বাহু সংখ্যা কত? কি বললো? এর বাহু সংখ্যাটা নির্ণয় কিভাবে করবে দাদা? কিভাবে করবে? তুমি বাহু সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে দেখতে পেলে কি 360 ডিগ্রি বাই বহিঃকোণ দিয়ে ভাগ করতে হবে। তাহলে তোমাকে, তুমি অন্তকোণের মান জানো, কিন্তু আমার দরকার দাদা বহিঃকোণ। তাহলে প্রথমে কি বের করতে হবে আমাকে? কার মান বের করতে হবে বলো? বহিঃকোণের মান। তো বহিঃকোণের মান বের করা তো দাদা সোজা, কারণ অন্তকোণ প্লাস বহিঃকোণ মিলে কি হয়? 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রি থেকে অন্তকোণটা ফেলে দাও, পড়ে থাকবে কি? বহিঃকোণ। তাহলে কত হবে? 180 ডিগ্রি দাদা, 120 ডিগ্রি, সরি। তাহলে এইবার আমি সূত্রে খাটিয়ে দিই, 360 ডিগ্রি ডিভাইডেড বাই 120 ভাগ করলে কত আসবে দাদা? 6টা বাহু মানে ষড়ভুজ। তাহলে ষড়ভুজ আসলো এটা। আচ্ছা, 3 আসছে, তাহলে 3 আসবে। তাহলে এটা কি আসলো? তাহলে বলছি 360 ডিগ্রি, সরি সরি, এটা 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 ভুল আছে একটু, তাহলে এটা ভুল আছে, এটা একটু ভুল আছে। বাহু সংখ্যা সমান সমান 360 ডিগ্রি বাই বহিঃকোণিত হয় দাদা। যাই হোক, অন্তঃকোণের মান আমরা কি আগে ঠিক করেছিলাম? 6 6 36 ষড়ভুজ ছিল। 60 ডিগ্রি, 180 থেকে 120 ডিগ্রি। আচ্ছা, অন্তঃকোণের সমষ্টি তো 360 ডিগ্রি হয়, ঠিকই বলেছি। আচ্ছা, ওরা অন্তঃকোণ দিয়ে ভাগ করো তো কত হচ্ছে দেখো তো। হ্যাঁ, ওটা অন্তঃকোণ হবে গো, ভুল বলেছিলাম আমি তখন হয়তো। ওটা অন্তঃকোণই হচ্ছে, তাই না? হ্যাঁ, অন্তঃকোণ হচ্ছে, সরি। ওটা অন্তঃকোণই হচ্ছে, তোমরা তাও বহুভুজের ক্লাসটা দেখে নেবে। অন্তঃকোণ, অন্তঃকোণ, সরি। ওখানে দেখো 360 ডিগ্রি, তো টোটাল মান 360 ডিগ্রি হয়, 6 দিয়ে ভাগ করলে কি পাবো? 60 ডিগ্রি করে পাচ্ছি, তাই না? সরি, এটা অন্তঃকোণের মান, অন্তঃকোণের মান, হ্যাঁ ঠিক বলেছো। কারণ অন্তঃকোণের সমষ্টি 360 ডিগ্রি হয়, আমার একটু ভুল। অন্তঃকোণের সমষ্টি কত ডিগ্রি হয় বলেছি? 360 ডিগ্রি হয়। তো তার সঙ্গে বাহু সংখ্যা বাদ দিলে কি পাচ্ছি? এক একটা অন্তঃকোণ পেয়ে যাচ্ছি। তাহলে উল্টোটা যদি বলি যে 360 ডিগ্রি বাই কি, বলো বলো, অন্তঃকোণ, তার মানে বাহু। ঠিক আছে, ওখান থেকে বেরিয়ে আসে, তাহলে বাহু সংখ্যা সমান 360 ডিগ্রি বাই অন্তঃকোণ করে দেবো, হয়ে যাবে, নো টেনশন। তাহলে এই গেল তোমাদের অঙ্ক। তো এই বহির্ভুজ, ওটা কি বললাম? কর্ণ। কতগুলো কর্ণ থাকে? তো কর্ণর ফর্মুলা কি মনে আছে তো? বলো, আগের দিন করিয়েছি। এই n-2, n × n-2/2 কর্ণের দৈর্ঘ্য ছিল। n × n-3/2 ছিল। তাহলে এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। তোমরা
এটার জন্য পলিগনের চ্যাপ্টার করানো আছে, সেটা আরেকবার ভিজিট করতে পারো। নেক্সট দেখো মেন যে টার্গেট ছিল আমার, তো এই অঙ্কটা তোমরা করে নিও, অঙ্ক আমার দরকার নেই, তোমরা বুঝে গেছো যখন। এই অঙ্কগুলো পরে আসছে, হ্যাঁ, আগে আমরা মেন জায়গায় ঢুকবো এইবার। চলে এসছে বৃত্ত, যেখান থেকে প্রচুর প্রশ্ন আসে। তাহলে এই যে বৃত্ত, বৃত্তে আমাকে জানতে হবে কি কি পার্ট আছে এখানে। এই যে পার্ট, এইখানে একটা কেন্দ্রবিন্দু, এটা এই কেন্দ্রবিন্দু থেকে এই পার্টটাকে দাদা কি বলে, এটাকে কি বলে? তাহলে দাদা এটাকে বলে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ সমান সমান আমরা কি লিখি? আর। তাহলে এই যে টোটাল পার্টটা যদি করি তাহলে কত হলো টোটাল পার্টটা? তাহলে এই একটা আর, এই একটা আর, তাহলে এটাকে কি বলবো? ব্যাস বলি, কি বলি? ব্যাস বলি। তাহলে দুটো আর মিলে গেল, তাহলে কত আর হয়ে গেল? দুটো আর, টু আর হলো কি? ব্যাস হয়ে গেল। এইবার চারিদিক দিয়ে ঘুরে বেড়ানো যাকে বলে পরিধি বা পরিসীমা। পরিসীমা বা পরিধি মানে কি? চারিদিক দিয়ে ঘুরে বেড়ানো। তাহলে চারিদিক দিয়ে যখন ঘুরে বেড়াচ্ছি, তার পরিসীমা বা পরিধি কত? তো 2πr মুখস্থ রাখতে হবে, 2πr। তো পায়ের ভ্যালুটা মুখস্থ রাখবে, পায়ের ভ্যালু কত হয়? 22/7 হয়। হ্যাঁ, এইবার দেখো এখানে আর একটা পার্ট কি আছে আমাদের, ক্ষেত্রফল চাই। কি চাই? ক্ষেত্রফল চাই। ক্ষেত্রফল সমান সমান কি হয়? ক্ষেত্রফল সমান সমান জানি আমরা πr²। এই গেল আমার পার্ট। এইবার আর একটা জিনিস এখানে মাথায় রাখবা, জাস্ট খেয়াল রাখবা যে কি, আর মানে কি? ব্যাসার্ধ 2r, আর পরিধি 2πr। মাথায় রাখবে কি, এদের রেশিও, যতগুলো বৃত্তই হোক না কারণ এদের রেশিও কি হয়? কি হয়? মনে করো দুটো বৃত্ত আছে, দুটো আলাদা আলাদা বৃত্ত আছে, এদের রেশিও কি হবে? দেখো, এদের রেশিও মাথার উপর সমান হবে, ব্যাস বাড়ুক আর ব্যাসার্ধ বাড়ুক। তার মানে বলতে চাইছি, যদি বলে একটা বৃত্তের ব্যাস 10% বৃদ্ধি পেল, তার মানে তার ব্যাসার্ধও 10% বৃদ্ধি পেল, তার পরিসীমাও 10% বৃদ্ধি পাবে। জাস্ট ক্ষেত্রফলটা আলাদা হবে, এটাই বোঝাতে চাইছিলাম যে ব্যাস, ব্যাসার্ধ আর পরিসীমা কিন্তু সেম হারে কমে আর সেম হারে বাড়ে, দে আর ইকুয়াল। ঠিক আছে? ক্ষেত্রফলের ক্ষেত্রে যদি আমার এই তিনটের মান দেওয়া থাকে, জাস্ট তাকে কি করবা? অনুপাতের ক্ষেত্রে বলছি, স্কোয়ার করে দিতে হয়। মনে থাকবে, যদি যদি বলে দুটি বৃত্তের পরিধি 3 এবং 4, তাহলে ওদের ক্ষেত্রফলের রেশিও কি হবে? জাস্ট কি করবা? স্কোয়ার করে দিলেই অ্যান্সার। সে পরিসীমা বলুক, সরি এখানে 16, সে পরিসীমা বলুক আর ব্যাসার্ধ বলুক আর ব্যাস বলুক, যখন দুটি বৃত্তের এত অনুপাত বলে দিল, ক্ষেত্রফল করতে হলে জাস্ট তাদের স্কোয়ার করে দেবে। আর এই কথাটা মাথায় রাখবে, যেই জন্য এখানে একটা অঙ্ক ছিল, আমি দেখিয়ে দিচ্ছি, এটা নয়, এই অঙ্কটা। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কি হবে? যদি থিওরিটা বুঝে দেয়, দেখা মাত্র অ্যান্সার। কি বলছে? একটি বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে পরিসীমাও কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, তাহলে পরিসীমাও 50% হ্রাস পাবে। তাহলে বোঝা গেল আর 2r আর 2πr দে আর সেম। এটাও যতটা হ্রাস পাবে, এও ততটা হ্রাস পাবে, যদিও বৃদ্ধি পেত এও বৃদ্ধি পাবে। ব্যাস, এইটুকু মুখস্থ রাখবে, তাহলে কিন্তু মুখোমুখি অঙ্ক বেরিয়ে আসবে। এরকম টাইপের কোশ্চেন থাকে। এই হলো আমার বৃত্ত গেল দাদা। আর এটা আছে কি? বর্গক্ষেত্র। কি আছে? বর্গক্ষেত্র। বেশ, বর্গক্ষেত্রও আমরা জানি সোজা কি, বর্গক্ষেত্রের এই একটা বাহু এ, এই একটা বাহু এ, এই একটা বাহু এ, প্রত্যেকটা এ কেন লিখলাম? কারণ প্রত্যেকটা বাহুর মান কি হয় বর্গক্ষেত্রে? কি হয় দাদা? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাই না? এইবার তার মানে কি, এক্ষেত্রে আমার দুটো জিনিস জানতে হবে, পরিসীমা। আর পরিসীমা মানে কি বললাম একটু আগে, যে বানান মিস্টেক হয়েছে। পরিসীমা মানে কি বলেছিলাম? তো তোমরা মুখস্থ জানো কিভাবে আসে, দেখো। আচ্ছা, 4a মানে চারিদিক দিয়ে ঘুরে বেড়ানো, প্রথমে এদিক ঘুরলাম মানে এ, এদিক দিয়ে গেলাম আর একটা এ, প্লাস এদিক গেলাম আর একটা এ, প্লাস এদিক গেলাম আর একটা এ, টোটাল কটা এ হলো? তুমি বলে দাও 4টে এ। তার জন্যই কিন্তু বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি হয়? 4a। চারিদিক দিয়ে ঘুরে বেড়ানোর নামই হচ্ছে পরিসীমা। ঠিক। এবার ক্ষেত্রফলটা কি দাদা? ক্ষেত্রফল বলছে এই একটা বাহু, এই একটা বাহুর গুণফল, মানে a ইন্টু এ।
ক্ষেত্রফল কি বলছে, এ ইন্টু এ, তাহলে এ ইন্টু এ, এ মানে কিন্তু এখানে বাহু, হ্যাঁ, তাহলে এ স্কোয়ার হয়ে যাচ্ছে হচ্ছে তোমার ক্ষেত্রফল। আর একটা কি আসে দাদা, কর্ণ আসে। কি আসে? কর্ণ। সেই কর্ণটা কিভাবে কি করা যায় দেখা যাক। কর্ণ, আচ্ছা আমি আগের দিন দেখিয়েছিলাম, সূত্র না জানলেও আমরা একটা সূত্র জানি যে এটা কি সমকোণী ত্রিভুজ না, এটা একটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা জিনিস জানি, ক্ষেত্রফল বের করতে কি জানি, মানে অতিভুজ বের করার সূত্র জানি কি আমরা, অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতি স্কয়ার যদি এখানে ও লিখি, তাহলে অতি স্কয়ার সমান সমান কি বলছে, লম্বর স্কয়ার। তাহলে লম্ব তো এ, লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। তাহলে ভূমিও তো এখানে কি এ, এর স্কয়ার। তাহলে এইটা উঠে কি কোথায় যায়, এর উপরে যায়। তার মানে কি হলো বলতো, স্কয়ার প্লাস স্কয়ার কত হয়ে গেল, কত হয়ে গেল, স্কয়ার প্লাস স্কয়ার কি এলো, তাহলে টু, টু স্কয়ার, টু এর স্কয়ার। তাহলে এবার দেখো এর ভিতরে এই রুট, হ্যাঁ, আর এই টোটাল যে রুট, এইটা স্কয়ারের সঙ্গে এইটা গিয়ে কি এ বাইরে চলে আসবে, আর রুট টুটা ভেতরে পড়ে থাকবে, ঠিক কি না? ঠিক তো? তার জন্য কর্ণের সূত্র, তার জন্য বড় ক্ষেত্রে কর্ণের সূত্র কি বলে, এ রুট টু, বা বাহু রুট টু, বা রুট টু ইন্টু বাহু, একই বিষয়, উল্টে পাল্টে যাই বলে বলুক। তাহলে এই যে জিনিসটা কোথা থেকে এলো বুঝতে পারলে, ওই যে অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার থেকেই কিন্তু এসছে এই সূত্রটা, যে এ রুট টু। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার তো? তাহলে অঙ্ক দিলে পারা যাবে। ব্যাস, এই গেল বড় ক্ষেত্র। এবার আসবে দাদা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রে কি বলছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা যদি দৈর্ঘ্য, লেন্থ এল ধরি, আর ব্রেথ বা হচ্ছে কি হুইট বলে অনেকে, এটা প্রস্থ। হুম, তো এ আর বি ধরছি, এ হচ্ছে দৈর্ঘ্য আর বি হচ্ছে প্রস্থ ধরলাম। ঠিক আছে, কোন সমস্যা নাই তো বুঝতে? এইবার দেখো এক্ষেত্রে এটা আর এটা সমান, আর এই যে এই পাশটা সমান, তাহলে এটাকে এ লিখলাম, সমান্তরাল দুটো বাহু, এ একটা বাহু, এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, তাহলে দুটো এ দুটো বি। তো প্রথমেই আমার পরীক্ষায় আসে দেখবা যে কি পরিসীমা আসে পরীক্ষায়। পরিসীমা মানে কি বললাম, চারিদিক দিয়ে ঘুরে বেড়ানো। চারিদিকে যদি ঘুরে বেড়ানো হয়, তো এখানে দেখছি প্রথমে একটা এ গেলাম, তারপরে প্লাস একটা বি গেলাম, তারপরে এই দিকে যাচ্ছি, আবার একটা এ গেলাম, আবার এই বিন্দুতে এসে বসেলাম, তাহলে আবার একটা বি। তার মানে এখানে একটা এ, এখানে একটা এ, তাহলে কত হয়ে গেল, দুটো হয়ে গেল, দুটো এ প্লাস দুটো বি হয়ে গেল। তো এখান থেকে টু কমন নেওয়া হয়, নিয়ে কি হয়ে যায়, এ প্লাস বি। তার মানেই বলা হয় কি, যে টু ইন্টু এ প্লাস বি, তার মানে কি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো সূত্রগুলো এইভাবে তৈরি হয়, টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে হচ্ছে পরিসীমা। ক্ষেত্রফলের সূত্র কি বলছে দাদা, সমগ্র যে ক্ষেত্রফলটা, এই যে ক্ষেত্রফলটা কি বলছে, ক্ষেত্রফলটা বলছে কি এ ইন্টু বি, বা এ বি, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্ষেত্রফল কি বলছে, ক্ষেত্রফল বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর একটা পার্ট কি আসে এখান থেকে, এইখান থেকে একটা পার্ট আসে যেটা দেখতে পাচ্ছ, কর্ণ। ঠিক, কর্ণ যেটা, এটা ধরেছিলাম বি, এটা ধরেছিলাম এ, তাই তো? তাহলে কর্ণের ক্ষেত্রে ওই যে অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করতেই পারি। তাহলে যেটা দেখো কর্ণের সূত্রটাও একই ভাবে আসে, অতি স্কয়ার ইকুয়াল টু লম্বের স্কয়ার মানে বি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে কি, এই যে, ঠিক। শুধু অতি সমান সমান কত হবে, অতি মানে কিন্তু কর্ণ, এখানে অতি মানে কি আসলে বি স্কয়ার প্লাস এ স্কয়ার, বা ঘুরিয়ে যদি লিখি এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তার জন্যই কিন্তু কর্ণের সূত্র কি থাকে আয়তক্ষেত্রে, কর্ণের সূত্র যে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তোমার যদি এইবার এই সূত্র মনে নাও থাকে, তাও কিন্তু তুমি এখান থেকে মানটা বের করতে পারবে, পারবে কিনা, পারবে তো? কিন্তু এবার থেকে দেখবে সূত্র মনে থাকবে, কারণ এটা তো এইভাবেই আসলো, যে অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেখান থেকে আসলো এই যে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। ব্যাস, এই কর্ণ, এই তিনটে করে পার্টি কিন্তু পরীক্ষায় তোমাদের আসাতে দেখা যায়। আর যেগুলো আসে যে রাস্তা ফাস্তা তৈরি হয়, ওগুলো তো করিয়েছি, কিন্তু মেন কনসেপ্ট হচ্ছে এইগুলো, এই কইগুলো না জানলে কিন্তু হবে না। এখান থেকে একটা কোশ্চেনই আসে যে ক্ষেত্রফল কি, বা ডি ওয়ান এর মানও বলে দেবে, ডি টু এর মানেও বলে দেবে। এখান থেকে একটা কোশ্চেনই আসে, রম্বস থেকে একটা কোশ্চেনই আসে যে এর ক্ষেত্রফল বের করো। কারণ কি, পরিসীমা কিন্তু সেম,
দেখো আমি তোমাদের একটু আগে বলছিলাম না যে বর্গক্ষেত্রের পিছনে যদি লাথি মেরে যাও কি তৈরি হয়ে যায়? রম্বস। এখানে কেউ একটা লাথি মেরে দিয়েছে, টেনে মেরে গেছে, তাই হয়ে গেছে রম্বস। তাহলে বর্গক্ষেত্রে তো বাহু প্রত্যেকটা সমান, বর্গক্ষেত্রের বাহু কি হয়? প্রত্যেকটা সমান হয়। তাহলে পরিসীমা সূত্র কি হবে? রম্বসের পরিসীমা সূত্র 4a। ব্যাস, তোমার যদি এইটুকু মাথায় থাকে যে বর্গক্ষেত্রকে লাথি মারলে রম্বস হয়ে যায়, যা বেঁকে যায় সে কিন্তু ভেঙে যায় না, তাহলে বেঁকে গেল মানে কি, সে তার পরিসীমা তো একই থেকে যাবে। তার মানে রম্বসের পরিসীমা যা হয় বর্গক্ষেত্রের পরিসীমাও তাই হবে। তার জন্য রম্বসের পরিসীমা হচ্ছে কি 4a। সিম্পল তাই আসবে। আর একটা কোশ্চেন আছে তোমাকে, ক্ষেত্রফল, এইটা আসে। তার আগে আমাকে জানবে D1 আর D2 কি? ডায়াগোনাল মানে কর্ণ। এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, ঠিক? এটা একটা কর্ণ, ওটা একটা কর্ণ। তো মাথায় রাখবে এই যে কর্ণ আছে না, এরা কিন্তু দেখো এই যদি করি এরকম একটা সমকোণ আসবে, সমকোণে দ্বিখণ্ডিত করে। কিন্তু রম্বাস কি করে? সমকোণে দ্বিখণ্ডিত করে। তার মানে কি, এইখান থেকে এই পাটটুকুর দৈর্ঘ্য যা, এখান থেকে এই পাটটুকুর দৈর্ঘ্য তাই। পরীক্ষায় কিন্তু এখানে এরকম হয়তো হাফ মান দিয়ে দিল যে একটা, এই যে কি বলতে চাইছি, এখান থেকে এইটুকুর মানও যা, এখান থেকে এইটুকুর মানও তাই। অঙ্কে যদি আমার এরকম থাকে অনেক সময়, কি বলতে চাইছি দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। বিষয়টা হচ্ছে যদি আমার অঙ্কে এমন থাকে যে D1 এর ভ্যালু, তোমার ক্ষেত্রফল বের করতে বলে দিয়েছে, কি তোমার ক্ষেত্রফল বের করতে বলে দিয়েছে, তোমার বাহুর মানটা দিয়ে দিয়েছে। তো বাহুর মান তো আমরা জানি a, এখানে একটা বাহুর মান দিয়ে দিল, তোমার a বাহুর মান দিয়ে দিল। এবার সেখান থেকে তোমাকে বললো যে D1 মানে কি, পুরো D1 এর যে কর্ণটা, এই কর্ণটার ভ্যালু মনে করো বলো যে 2। তাহলে তাই যদি বলে, তাহলে সেখান থেকে তোমার কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে এই যে এইটুকু মান, এটা হচ্ছে 1, কারণ সমান দ্বিখণ্ডিত করে, এটা হচ্ছে 1। তাহলে এইখান থেকে কিন্তু আমরা D2 টাও বের করতে পারবো। কি করে? কারণ এই যে এটা কি ছোট বাহু, এটাকে ভূমি, আর সব থেকে না সব থেকে বড় বাহু এইটা তো অতিভুজ। তাহলে এখান থেকে কিন্তু আমরা করতে পারবো যে অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে কি, এর স্কয়ারটা আর এর স্কয়ারটা যোগফল করে তাকে যদি আমি রুট করি, বা এখানে আমার কি হচ্ছে, এইটা চেয়েছে, এটাকে যদি আমি ভূমি স্কয়ারও ধরি, ভূমিও ধরি বা লম্বও ধরি, তাও হবে যে লম্ব স্কয়ার ইকুয়াল টু কি, বলো বলো, অতি স্কয়ার, বলো বলো, মাইনাস ভূমি স্কয়ার, ওদের রুট করতে হয়, তাই না? তাহলে অতিভুজের যে মান, মানে এই যে বড় মানটা এলো, এই এর স্কয়ার থেকে আমি যখন এই ওয়ানের স্কয়ারটা বাদ দেবো, তাকে যখন রুট করবো এর মানটা পেয়ে যাব। তাহলে এইখানে যে মানটা আসবে প্লাস এই মানটা মিলে D2 এর মান আসবে কিনা বলো এইবার? এই জন্যই তো, কারণ D1 D2 তোমার লাগবেই, কারণ ক্ষেত্রফল রম্বাসের কি বলছে, হাফ ইন্টু D1 and D2, হাফ ইন্টু D1 ইন্টু D2, মানে হাফ ইন্টু একটা কোণ ইন্টু দ্বিতীয় কোণ। তো এরকম টাইপের অঙ্কও কিন্তু থাকে, এরকম ভাবেও অঙ্ক থাকে। তার জন্য এই পার্টটা আমি বুঝিয়ে দিলাম যে ভাই ভয় পাবে না, যে একটা D1 এর ভ্যালু দেওয়া আছে আর রম্বাসের বাহুর মানটা দেওয়া আছে, সেখান থেকে তোমাকে প্রথমে D2 এর মান বের করতে হবে, বা D2 এর মান দেওয়া থাকলো তোমাকে D1 এর মান বের করতে হবে ভাই। কারণ তুমি তো সূত্র জানোই যে অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেখান থেকে বেরিয়ে আসবে। তো একটা এক পাশের মান বেরিয়ে গেল মানে ডবল করে দাও, পুরো মানটা চলে আসবে, তখনই তো তুমি পেয়ে যাবে যে হাফ ইন্টু D1 D1 ইন্টু D2। বুঝতে পারলে? ভুলবে না। তুমি ছিলে না এখানে, তাই তো ক্লাসে? তাহলে কোথায় গেছিলে? কিছুই বোঝানোর নেই, এতক্ষণ থাকতে বুঝতে, কি বুঝতে পারোনি বলো, কোন জায়গায় বলো? ও তোমার ছিলে না, তোমার গ্যারান্টি। কেউ একজন বলো দিনি কি বললাম, বলো, কেউ একজন বলো যে কি বললাম, কিভাবে বের করবো? তাই বললাম? আর এক লোকজি, এইটা হচ্ছে D1 একটা কর্ণ, আর D2 হচ্ছে দ্বিতীয় কর্ণটা রে বাবা। রম্বাসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু D1 মানে একটা কর্ণ ইন্টু দ্বিতীয় কর্ণটা। এইবার আমি বললাম যে এর ভ্যালু তো সব এ করে, তাই না, প্রত্যেকটা বাহু তো বলে দিল রম্বাসের একটা বাহু তোমাদের একটা করিয়েই দেখায়, তাই না, একটা বুঝিয়েই দিই, তাহলে ভালো হবে, তাই তো? একটু ভেবে নিই, নাহলে আবার হবে না হয়তো। 100 থেকে 36 বাদ দিলে কথা হয় গো, 64 হয় না? গুড, মিলিয়ে দিই। তাহলে দেখো আমি বললাম যে একটা রম্বাসের বাহুর মান হচ্ছে কত, 10, ঠিক? আর
d1 এর ভ্যালু হচ্ছে 6, কি বলে দিল, d1 এর ভ্যালু কত, সরি 6 না 12, d1 এর ভ্যালু হচ্ছে 12, d1 এর ভ্যালু হলো 12। তাহলে রম্বসের ক্ষেত্রফল কত, অঙ্ক এমন আসে সেটাই বলতে। তো রম্বসের ক্ষেত্রফলের সূত্র জানি কি, হাফ ইন্টু d1 ইন্টু d2, এটা আমরা ক্ষেত্রফলের সূত্র জানি। কিন্তু বাবা এখানে তো d1 এর ভ্যালু দেওয়া আছে আর বাহুর ভ্যালু দেওয়া আছে, তাহলে d2 এর ভ্যালুটা তোমার লাগবেই লাগবে। তাহলে তোমার এট ফার্স্ট কাজ কি হবে, d2 এর ভ্যালুটা বের করা। তাহলে ভ্যালু বের করতে হলে কি করব, তোমাদের বললাম যে সমদ্বিখণ্ডিত করে, টোটাল বাহুটার দৈর্ঘ্য যদি 12 হয় তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত হবে বলো, অবশ্যই 6 হবে। তাহলে এবার দেখো আমরা এইটুকুতে বুঝতে পারছি সব থেকে বড় বাহু এইটা, ঠিক না, আর বড় বাহু মানে কি অতি স্কয়ার, ঠিক কিনা, আর এটা ধরে নাও লম্ব বা এটা ধরে নাও ভূমি, তাই তো। তাহলে এই ভূমির মানটা আমি বের করবো, তাহলে ভূমি স্কয়ার, ভূমির সূত্র কি বলবো, ভূমি স্কয়ার ইকুয়াল টু, বা ভূমি ইকুয়াল টু কি হবে, রুট ওভার অতি স্কয়ার মাইনাস কাস্টিং উইথ A to Z is recorded। এটা কি গো, শুনতে পাচ্ছ তো, হঠাৎ করে কি এলো, ওটা আসছে তাই না, যাই হোক কোনো ব্যাপার না, ও আসছে ওর মতো আসলো, একটু ডিস্টার্ব করলো, কোনো ব্যাপার না। তাহলে যেটা আমরা দেখছিলাম যে কি একটু নিচে নেমে গেছে, এগুলো বুঝে নাও। তাহলে ভূমি স্কয়ার, দাও একটু নিচে নেমে গেছে তোমাদের, আমিও নিচে নামাই দিই, হয়ে যাবে। আশিস বাবা, হ্যাঁ মোটামুটি চলে এসছে, কোনো ব্যাপার না। তাহলে ভূমি স্কয়ার ইকুয়াল টু কি জানি, অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে অতি স্কয়ার মানে কত, 100, 10 এর স্কয়ার মানে 100, মাইনাস 6 এর স্কয়ার মানে কত 36। তাহলে সমান সমান কত হয়ে যাচ্ছে এখানে, √64। তাহলে ভূমি ভ্যালু কত আসলো এখানে, 8 এলো। তাহলে এইটার মান যদি 8 হয় তাহলে টোটাল মানটা কত হবে, এইটুকু 8 এটুকু 8, টোটাল 16। তাহলে d1 এর ভ্যালু বলা ছিল 12, d2 এর ভ্যালু কত পেলাম 16। এইবার ক্ষেত্রফল বের করা যাবে কিনা বলো, অবশ্যই যাবে, হাফ ইন্টু d1 এর ভ্যালু বলেছিল কত 12 ইন্টু d2 এর ভ্যালু 16। এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কোন একটা পরীক্ষা এসেছিল, যাই হোক আগের দিন মানে পরীক্ষা তোমাদের ছিল মনে হয়। তাহলে এখানে 6 16, হ্যাঁ তোমাদের কোন একটা পরীক্ষায় দিয়েছিলাম হয়তো, 6 16 96 অ্যান্সার। এবার বুঝতে পেরেছো, অঙ্ক পুরো করে দিলাম, এইটাই পাশে, ক্লিয়ার তো, ঝামেলা নেই। আর তাছাড়া এই ডাইরেক্টলি ক্ষেত্রফল চাই, আর না হয় এইভাবে চাই, ব্যাস এই দুটো পার্টি তোমাদের। নেক্সট, ভুলবে না যে দাদা পরিমিতি কি করিয়ে দিল, যদি একটু প্র্যাকটিস করি আর জীবনে ভুলবে না, বুঝে বুঝে করবে। এইবার দেখো লাথি মারছি কি, এবারে সামুদ্রিক, সামুদ্রিক মানে কি বললাম, সামুদ্রিক মানে হচ্ছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রের পিছনে লাথি মারা। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল, সামুদ্রিকের পরিসীমার সূত্র কি হবে, সেম হবে, হ্যাঁ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ a প্লাস বি করে দিলাম, 2 ইন্টু a প্লাস বি মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর এখানে একটা উচ্চতা থাকে, এদিক দিয়ে ধরলে এদিক দিয়ে উচ্চতা হয়, তো ওই দিক দিয়ে উল্টো করে ধরার দরকার নেই, একটা উচ্চতা, উচ্চতাটা কাজে লাগবে, কারণ পরীক্ষায় লাগে। কেন লাগে, কারণ উচ্চতার না হলে ক্ষেত্রফল বের করা যায় না, কি যায় না, ক্ষেত্রফল বের করা যায় না, তাই তো। এইবার মাথায় রাখবে, এটাকে যদি এ ধরি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এই হয়। এটা এটা হচ্ছে বেজ, এটা কি, এটাকে কি বলা হয়, এটা কি, এটা বেজ, এটা কি, দৈর্ঘ্যটা হয় বেজ, দৈর্ঘ্যটা কি হলো আমার বেজ হিসেবে কাজ করছে। তাহলে এখানে ক্ষেত্রফলের সূত্র আছে, ক্ষেত্রফলের সূত্র কি জানি, মাথায় রাখবে, এর ক্ষেত্র সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র না, দৈর্ঘ্য যোগ প্রস্থ তো, ওমা ও তো আয়তক্ষেত্রের সূত্র রে বাবা। হ্যাঁ ভূমি ইন্টু উচ্চতা, কি ভূমি ইন্টু উচ্চতা, তুমি ভূমি ইন্টু উচ্চতা বললে, আচ্ছা আমি শুনি, তাহলে কি হয়ে যাবে ভূমি ইন্টু উচ্চতা, ব্যাস ভূমি ইন্টু উচ্চতা করলে কিন্তু তোমার চলে আসবে, এই যে এটা ভূমি আর এটা এই যে উচ্চতা, গুণ করবা, তোমার ক্ষেত্রফল একবারে ফাটাকসে বেরিয়ে যাবে। এবার তোমরা যদি ভাবো যে দাদা আমি এটা পার্ট পার্ট করে বের করব, করা যাবে, সেটাও করা যাবে, কি করে, এই যে এই মানটা কি অতি, এইগুলো সেম মান, এইটা আর এইটা সেম হয় বুঝলে, এই মান দুটো আলাদা করে বের করলে এই মানটা বের করলে, এটা তো সোজা, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ গুণ করবে এইটুকুর মান আসবে,
তারপরে এখানে অতি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ভূমি স্কয়ার করে যদি করো বা নাও করো, এটুকুর ক্ষেত্রফল বের করলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে সেটাও করবা। কিন্তু আমি বলবো ভাই অত করার টাইম নাই, আমাদের একটা সূত্র আনি, বি ইন্টু এইচ মানে ভূমি ইন্টু উচ্চতা, বেজ ইন্টু হাইট বা ভূমি ইন্টু উচ্চতা করবো, মানে কি সামন্তরিক পেয়ে যাবো ভাই। ডাইরেক্ট পরীক্ষায় আসলে তোমাদের এই আসবে যে সামন্তরিকের উচ্চতা এত আছে, ভূমি এত আছে, বা বলি যে দৈর্ঘ্য এত আছে, ঠিক আছে, সেখান থেকে ডাইরেক্ট তোমার চাইবে ক্ষেত্রফল, এই আসে, যদিও বা আসে, কিন্তু এখনো পর্যন্ত ডব্লিউবিতে সামন্তরিক তেমন দেখা যায়নি, আশা করি দেখাই যায়নি। যাই হোক, যদি দিয়ে দেয় করে ফেলবা তোমরা। এবার ট্রাপিজিয়াম, এটা পরীক্ষায় আসতে পারে, এটা আসে, খুব ভালো। তো ট্রাপিজিয়াম ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, ট্রাপিজিয়ামে কিন্তু প্রত্যেকটা বাহু আলাদা হয় রে ভাই, প্রত্যেকটা বাহু কি হবে, আলাদা হয়। এই জন্যই কিন্তু দেখো এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই বাহু কিন্তু আলাদা, দেখতে পাচ্ছ তো, এইটুকু দেখো, এইটুকু এইটুকু এসছে, এখানে কতটুকু এসছে বলে, তার মানে কিন্তু মাথা রাখবে ট্রাপিজিয়ামের চারটে বাহুই আলাদা হয়। তাহলে পরিসীমা সূত্র কি হবে, পরিসীমা সূত্র কি হবে, পরিসীমা মানে চারিদিকে ঘুরে বেড়ানো, বলো না, চারটি বাহুর যোগফল। তাহলে চারটি বাহুর যোগফল, তাহলে আলাদা আলাদা বাহু মানে কি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, চারটে বাহুই আলাদা, চারটে বাহুই তো আলাদা, তাই চারটি বাহুর যোগফল যেটা হবে সেটা আমার পরিসীমা আসবে। ক্ষেত্রফলটা কি হবে দাদা, ক্ষেত্রফলের সূত্রটা আমার জানতে হবে। ক্ষেত্রফলের সূত্র কি, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে মুখস্থ রাখতে হবে এটা একটু, যে এখান থেকে তোমার এইচ এর ভ্যালু যদি দেওয়া না থাকে তাও কিন্তু তুমি বের করে নিতে পারবে, বের করা শিখতে হবে, এগুলো ঠিক আছে, জানতে হবে, শিখতে হবে। যাই হোক, বাদ দাও, ওদিকে আমি যাচ্ছি না। তো তোমার সাধারণত তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে, কারণ তোমাদের অ্যাকচুয়ালি তো অ্যারিথমেটিক, সেখান থেকে পরিমিতি আসে এখন। তো ট্রাপিজিয়ামের জাস্ট কি চাই, ক্ষেত্রফলটা চাই, ম্যাক্সিমামটার ক্ষেত্রেই দেখবে ক্ষেত্রফল অ্যান্সার চাইবে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি বলছে, হাফ ইন্টু, বলো বলো, সমান্তরাল বাহুদ্বয়, কোন সমান্তরাল দ্বয় বলো তো, এই একটা আর এই একটা, সমান্তরাল এ আর সি এর সমান্তরাল বাহুদ্বয়ের, এইভাবে লিখে রাখো তাহলে ভুল হবে না। সমান্তরাল, এটা কিন্তু সমান্তরাল নয়, এটা কিন্তু সমান্তরাল নয়, একটা বেশি গেছে একটা কম গেছে, সমানকে এইটা এইটাও সোজা শুয়ে পড়েছে, এও শুয়ে পড়েছে, এইগুলো হচ্ছে সমান্তরাল। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল আর কি, যোগফল ভালো করে লিখে নাও তোমরা, ইন্টু উচ্চতা, ব্যাস, এটা হচ্ছে তোমার এরিয়া বা ক্ষেত্রফলের সূত্র, মনে থাকবে তো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের, ব্যাস। এবার তুমি যদি এখানে যদি না পারো, তাহলে এখানটা যে উচ্চতা বের করা কিন্তু সোজা, এটা কি, এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী মানে কি যার 90 ডিগ্রি একটা কোণ, এই কোণটা 90 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তুমি জানতেই পারো যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, জানো তো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো হ্যাঁ, এখান থেকে কিন্তু তোমরা অনেকগুলো মান পেয়ে যাবা, এইটুকুর ক্ষেত্রফল বের করে, এখানটুকুর ক্ষেত্রফল বের করে কিন্তু, আর এইটা আলাদা বের করে করতে হবে, কিন্তু আলাদাভাবে করার কোনো প্রয়োজন নেই। কি করবা, কি সূত্র শেখালাম, যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তোমাদের দেখবে পরীক্ষায় আমি এটা প্র্যাকটিস করিয়েছিলাম অনেক আগে, যে ডাইরেক্টলি দেওয়া থাকবে যে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এত এবং উচ্চতা এত হলে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত হবে, তখন অ্যান্সার কি হয়ে যাবে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা করবো, মানে অ্যান্সার বেরিয়েছে। বিষমবাহু ত্রিভুজ, তো এখান থেকে একটা কোশ্চেনই আসে, ক্ষেত্রফলটা আছে, তারও কারণ আছে। তো পরিসীমা সূত্র কি হবে, তিনটে বাহুর যোগফল, কারণ তিনটে বিষমবাহু মানে কি, প্রত্যেকটা বাহু তোমার আলাদা আলাদা, তো সেক্ষেত্রে তোমার কি হবে, তাহলে এ প্লাস বি প্লাস সি কি আসলো, এ প্লাস বি প্লাস সি মানে কি তিনটে বাহুর যোগফল এলো কি তোমার পরিসীমা। তো পরিসীমা তোমরা জানো, পরিসীমা কোনো সোজা অত জটিলতার কিছু না। এবার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, এটা পরীক্ষায় আসে, ইন্টারেস্টিং যেহেতু, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এবার এস মানেটা কি, এস মানে তো জানতে হবে, এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে তিনটে বাহুর যোগফল, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এটা সি ধরি, তাহলে এ প্লাস বি বাই সি বাই 2, অর্ধ পরিসীমা অর্ধেক করে দেবো, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার কি অর্ধ পরিসীমা, এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, এটুকু জাস্ট মাথায় রাখবে, পরিসীমা মানে এতক্ষণে তোমরা বুঝে গেছো। তাহলে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা রুট ওভার আছে, ব্যাস এটুকু ক্লিয়ার করলে অঙ্ক শেষ। তো এই টাইপের প্র্যাকটিস তোমরা পাবে, নো টেনশন। এইবার আসছে দাদা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহু যার সমান হয়। সমবাহু ত্রিভুজে কি হবে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমসারি, এটা সমদ্বিবাহু,
সমদ্বিবাহু ত্রিভুজ এটা আলাদা। দেখো সমদ্বিবাহু ত্রিভুজে দুটো বাহু সমান হয়, এটা হচ্ছে সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজে কি হবে, দুটো বাহু সমান হবে আর একটা বাহু আলাদা হবে, এই জন্য এই দুটোকে কি লেখা হয়েছে, এই দুটো সমান বাহু এ লেখা হয়েছে। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কিন্তু তোমাকে একটু মুখস্থ রাখতে হবে, তাই না? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, বলে ফেলো দেখি। পরিসীমা তো বুঝেই গেছি, পরিসীমা তো বুঝেই গেছি, তাই না? তো সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলা আছে কি, সমান বাহু দূরত্বের মান যেটা, ওটা লাগবে না আর কি, বাই 4 করে দিচ্ছে এরকম না। এটা তুমি যদি করতে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বলছো, তাহলে তো এটা কি সমকোণী ত্রিভুজ হবে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আছে ত্রিভুজের একটা এমনি মান, তুমি এটা সেও করা যায় জানো তো। এই উচ্চতার মান যদি তোমার জানা থাকে তখন, তাহলে কি উচ্চতা, দেখো তুমি যদি মনে করো এইভাবে করবে, আলাদা করে করে কেটে কেটে করা যাবে, কিভাবে করা যাবে সেটা দেখাচ্ছি। আমি উচ্চতার মানটা মনে করো জানি না, বের করতে পারবো, কি করে বের করতে পারবো, আমি বির ভ্যালুটা তো জানি, তখন বির ভ্যালু যদি জানি, বির অর্ধেক করে দেবো, কি করে দেবো, বি এর ভ্যালু অর্ধেক করে দিলাম, দিলে সেখান থেকে আমি উচ্চতা অতি স্কয়ার করে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার করে আমি এইচ এর ভ্যালুটা পেয়ে যাবো। এইচ এর ভ্যালু যখন পেয়ে যাবো তখন কি করে দেবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই পাশে একটা পার্ট, এই পাশে একটা পার্ট, ডবল করে দিলে আমি ক্ষেত্রফলটা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে সূত্র কি জানি, এটা √4² মাইনাস সমান বাহুদ্বয়ের স্কয়ার। কি অ্যান্সার আসবে, √4² মাইনাস সমান বাহুদ্বয়ের মানের স্কয়ার করলে কিন্তু চলে আসবে আমার অ্যান্সার, তাই তো? এই সূত্র তো, এটাই তো নাকি? যা, এরা কেউই জানে না। দেখো সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র কি বললাম তাহলে, তখন বললাম যে হচ্ছে √3/4² স্কয়ার মানে বাহু স্কয়ার, হ্যাঁ। আর উচ্চতার সূত্র কি, আমার সঙ্গে সঙ্গে বলো, √3/2 এ, মানে √3/2 ইন্টু বাহু যেটা, ঠিক আছে। এটা আসলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। আর পরিসীমাটা 3টে এ যোগ করো মানে হচ্ছে 3a। আর সমকোণী ত্রিভুজ এতক্ষণ ধরে চিল্লাচ্ছিলাম, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা আসলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজ কাকে বলে, যার একটা কোণ 90 ডিগ্রি হয়। আর অতিভুজ মানে এইটার ভ্যালু তো বের করা সোজা আছে, এটা অতিভুজ, অতি স্কয়ার করে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে হচ্ছে অতি ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই এই বললাম না। এইবার দেখো, যেটা ঘনক বলছিলাম, যে বর্গক্ষেত্রের 3D ডায়াগ্রামটা হচ্ছে কি, আমরা বলি ঘনক, মানে যার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান হয়, ঠিক। তাহলে ঘনকের কি কি পার্ট মুখস্থ রাখতে হবে, ঘনকের কটা তল হয় বলো তো, লুডুর ছক্কায় কটা তল, এটা তো লুডুর ছক্কা, 6টা তল, ব্যাস 6টা তল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহুর স্কয়ার, তার মানে কি হলো, যতগুলো তল ততগুলো বর্গক্ষেত্র, তাকে স্কয়ার করে দিলে, 6 দিয়ে গুণ করে দিলাম, ওই জন্য। বোঝা গেল? তাহলে এই সূত্র তো মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই, মুখস্থ রাখার প্রয়োজন আছে, তোমার কনসেপ্টের প্রয়োজন আছে, যে কি বর্গক্ষেত্রের 3D ডায়াগ্রামটা হচ্ছে কি ঘনক। তাহলে ঘনকের ক্ষেত্রফল সূত্র কি হবে, বর্গক্ষেত্র কি স্কয়ার, যেহেতু ঘনকে 6খানা তল থাকে, 6 গুণ করে দেবো, আমার ক্ষেত্রফল চলে আসবে। বোঝা গেল? এটা কি হলো, যে সমগ্র তলের ক্ষেত্রফল। আর যদি বলে একটা তলের ক্ষেত্রফল তো বের করতে পারবো, একটা তলের ক্ষেত্রফল কি, চাট পাগল, ক্ষেত্রফল বলছে, এ কিউব না রে বাবা, এ কিউব হচ্ছে আয়তন। আয়তন যখন চাইবে তখন, মানে সমগ্র এই যেটা ঘরের আয়তন, তখন হবে এ কিউব। কি, এ কিউব। কেন এ কিউব, কারণ প্রত্যেকটা বাহু তো সেম, এ ইন্টু এ, মানে এই দিক দিয়ে এই দিক দিয়ে আর এ দিকই যা আছে সব তো এ, তাই এ কিউব। ওই যে আয়তন মানে কিউব, স্কয়ার মানে স্কয়ার, মনে আসতো, শিখিয়েছিলাম। যখন ক্ষেত্রফল মানে কি চাপ দেওয়াল হয়, ঘনক পাগল। হ্যাঁ, সেটা আসছে, এটা এখনো আসছে রে বাবা, সব আসবে, আস। এবার দেখো তাহলে এবার ঘনকের তাহলে কি পেলাম, ক্ষেত্রফল 6² আয়তন কত এ কিউব, এই আসে পরীক্ষায়। আর যদি বলে কর্ণ, কর্ণ কেন দরকার, কারণ পরীক্ষায় এইটা দেখবে তোমরা দেখে থাকবে, যে একটা আয়তঘনের মধ্যে সব থেকে বড় রড মানে কর্ণ,
সবথেকে বড় রড নিশ্চয়ই এইটা, তাই তো? মানে কর্ণ। সবচেয়ে বড় রড মানে কি? কোনাকুনি যেটা রাখা যাবে, এইভাবে কিন্তু বলে দেয়। তার মানে কর্ণের সূত্র, কর্ণের সূত্র কি হবে? √3a, √3 ইন্টু এ, a√3, ওই আরে a√3, a√3 যা √3 ইন্টু এও তা, একই বিষয় রে বাবা, একই বিষয় এটা। এই a√3, a√3 হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এইবার হচ্ছে আয়তঘন। আয়তঘন মানে কি? আয়তক্ষেত্রকে, আয়তক্ষেত্রের 3D ডায়াগ্রাম হচ্ছে আয়তঘন। আয়তক্ষেত্রের 3D হচ্ছে কি? আয়তঘন। তাহলে এক একটা তলের ক্ষেত্রফলের সূত্র কি জানি? দেখো, এইটা যদি দেখি, দেখো একটা আয়তক্ষেত্র আছে, তাহলে এই সূত্র কি জানবো? এ বি, ঠিক? এবার দেখো, যখন আয়তক্ষেত্রের কি হবে, এটা বি আর এটা কি উচ্চতা, তাহলে কি হয়ে যাবে? আমরা উচ্চতাকে সি ধরছি, তাহলে কি হয়ে যাবে? এইটুকু যদি বের করতে বলি ক্ষেত্রফল কি, এটাও তো একটা আয়তক্ষেত্র, তাহলে কি হয়ে যাবে? এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য, এই দুটো গুণ হয়ে যাবে। তাহলে বি ইন্টু সি প্লাস, এটা যদি ধরি কি সি এ বা এসি। এবার এটা কি ডবল করে আছে, প্রত্যেকটা পাশে কি, এটা 3টে পাশ পেলাম, কিন্তু কটা তল থাকে? কটা তল থাকে? বলো বলো বলো। 6টা তল থাকে। তাহলে এর সঙ্গে 2 গুণ করলে 6টা তল পেয়ে যাবে। এই একটা, এই একটা, এই একটা, 3টে, 3-এর সঙ্গে 2 গুণ করলে 6টা তল পেয়ে গেলাম, ব্যাস, এই কিছুই না। এ বি ইন্টু বিসি প্লাস সি এ, 2 ইন্টু সমগ্রতলের ক্ষেত্রে সূত্র কি পেলাম? 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি বা সি এ, একই বিষয়। বুঝতে পারলে? আয়তক্ষেত্রের সূত্রই কিন্তু অ্যাপ্লাই হয়েছে। কারণ মাথায় রাখবে, এইটা একটা পার্ট, এখানে একটা আয়তক্ষেত্র তৈরি হলো, আর এই যে এখানে কিন্তু একটা আয়তক্ষেত্র, যেখানে প্রস্থ দৈর্ঘ্য আলাদা হয়ে যাবে। হুম। আর এই যে মেঝে না, এই মেঝের দিকে একটা আলাদা হবে, তো এই মেঝে যেটা হবে উপরেও সেই মান হবে, এই পাশটা আর এই পাশটা সেম হবে, তার জন্য 2 গুণ, তাই না? এই 3টে আলাদা হবে, এইটা, এইটা আর এইটা আলাদা হবে। বুঝতে পেরেছো? তার জন্যই বলছে একটা এ বি আসবে, একটা বিসি আসবে, একটা সি এ আসবে, এটার কি যোগফল। এবার যেহেতু 6টা তল, তাহলে কত গুণ করতে হবে? 6টা তল আনতে গেলে 2 গুণ করতে হবে, ব্যাস। ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই, আয়তনের ক্ষেত্রে মুখস্থ যখন মানে এগুলো তোমাদের হয়ে যাবে। এবার তাহলে আয়তন কি হবে? ও ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান ছিল, এখানে তো আলাদা, তাহলে কি হবে? এবিসি হবে। আয়তন মানে পরপর গুণ করে দাও বাহুগুলো, আয়তন মানে কি? পরপর বাহুগুলো গুণ করে দাও, হয়ে গেল। বোঝা গেল? এবার দেখো এর কর্ণ কি হবে, মানে সবচেয়ে বড় রড যেটা কর্ণ, এর কর্ণ কি হবে? √a² প্লাস b² প্লাস, দেখো আয়তক্ষেত্রের সঙ্গে এখানে জাস্ট উচ্চতাটা যোগ হচ্ছে, তাহলে ওই আয়তক্ষেত্রের সূত্র কি জানি, কর্ণের, যে √a² প্লাস b²। তো এখানে এইচ মানে উচ্চতা যোগ হয়েছে, তাই বলছে c², এইচ থেকে c² ধরছি। বুঝে গেল? কর্ণ ইকুয়ালটি কি হলো? a² প্লাস b² প্লাস c², মানে ওই আর কি, কিছুই নেই সূত্র, জাস্ট মাথা ঠান্ডা করে করবে। এখান থেকে আয়তন আর ক্ষেত্রফলটাই আসে। তো গোলক পরীক্ষায় আসে, গোলকে একটা অঙ্ক আসে যে একটা বড় গোলক আছে যার ক্ষেত্রফল 27, এরকম বলে দেয়। তাহলে 3 ক্ষেত্রফল বিশিষ্ট, এমন বলে দেয়, জানো তো, যে হয়তো বললো 81 দেয় অনেক সময়, যে 81 আসে একটা গোলক। তো 3 মিটার, এত বর্গমিটার বলে দিল, 3 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলক, মানে ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলো গোলক তৈরি করা যাবে? তো সেক্ষেত্রে 81 লিখলে, লিখবে তো, দিয়ে কি করবে? ভাগ করবে, যেহেতু এটা কিন্তু আয়তনে আছে, তো একেও আয়তন করতে গেলে 3-এর কিউব মানে কত? 27 হয়ে যাবে। 3-এর কিউব মানে 27, তা 27 দিয়ে কাটলে 3টে বল তৈরি করা যাবে, যে এখান থেকে কতগুলো ছোট ছোট বল তৈরি করা যাবে, এত দৈর্ঘ্য, এইভাবে দেয় এগুলো। সেক্ষেত্রেও কিন্তু কিউব করে দেবে। ঠিক আছে? আর আর একটা আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি। আর একটা থাকে কি, যে বলে দিল যে আর মানে ব্যাসার্ধ, হ্যাঁ, 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বলকে গলিয়ে কতগুলি 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বল তৈরি করা যাবে? তাহলে বল মানেই তো কি, বল মানে কি, বল মানেই হচ্ছে গোলক। তো সেখানে কি বের করতে হবে তোমাকে? আয়তন। আয়তন বের করার ফর্মুলা কি বলবো? এক্ষেত্রে কিউব করে, আয়তন মানে কিউব করে, এক্ষেত্রে 9-এর কিউব করলে কত হবে? 9 গুণ 9 গুণ 9, এইটা পরীক্ষায় আসে। আর 3 সেন্টিমিটার বিশিষ্ট করতে 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে অ্যান্সার কত আসবে? 27টা বল তৈরি করা যাবে। কাটাকুটি করো, এই 3 কাটবে, 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে,
এইভাবে কিন্তু পরীক্ষা এটা আসে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেটে দেখো এরকম আছে। এবার এখান থেকে আমরা কি কি জানবো, এখান থেকে ডাইরেক্টলি অঙ্ক কি আসতে পারে, গোলকের ক্ষেত্রে কি কি দেখা যায় অঙ্ক সাধারণত। তো গোলকের আমরা জানি আর মানে কি, ব্যাসার্ধ। এবার বৃত্তের 3D ভার্সন হচ্ছে গোলক, তাই না? বৃত্তের 3D ভার্সন কি, গোলক হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের গোলকের এরিয়া বা ক্ষেত্রফলের সূত্র কি হয়ে যাবে, আমরা জানি একটা বৃত্ত মানে কি পায়ার স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, বৃত্তর ক্ষেত্রফল সমান পায়ার স্কয়ার। তো এর সঙ্গে 4 গুণ করে দিলে কি হয়ে যাবে, এর ক্ষেত্রফল পেয়ে যাব 4 পায়ার স্কয়ার। বোঝা গেল কেন 4 পায়ার স্কয়ার, পরে আসছি বুঝে যাবে, পরে আসছি, পরটাই আসবো যখন মানে অর্ধগোলক করবো তখন দেখবো 4 পায়ার স্কয়ার কেন হলো, ক্লিয়ার হয়ে যাবে। এবার এখানে আছে কি আয়তন, ভলিউম, যেটা আয়তন কত, 3D 3D যেগুলো হয় তার আয়তন হয়। তাহলে আয়তনের সূত্র কি জানি, 4/3 পাই আর কিউব হবে, এক্ষেত্রে কি হবে, পাই আর কিউব। ওই যে একটু আগে বললাম আয়তন মানে কিউব আসে, তাহলে 4/3 ইন্টু পাই আর কিউব, সূত্রগুলো মুখস্থ রাখবে। এবার আসবে অর্ধগোলক, অর্ধগোলক মানে অর্ধেক করা, তাই তো, বেশ। অর্ধগোলক, অর্ধগোলক বলো আর গোলক বলো তাদের ব্যাসার্ধ কিন্তু সেম থাকবে, যদি মানে বলে কেটে দেবে একটা, তাহলে এই ক্ষেত্রে আমাকে ক্ষেত্রফলের সূত্র কি আসবে, দেখো ভালো করে বুঝবে। আচ্ছা, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছি, আমরা একটু আগে দেখে আসলাম যে গোলকের ক্ষেত্রফল কি হয়, তো তার অর্ধেক করলে কি পাবো, অর্ধগোলকের 2 পাই আর স্কয়ার। তার মানে তোমাদের হিসাবে কি 2 পাই আর স্কয়ার কি অর্ধগোলকের ক্ষেত্রফল হবে, না। কেন হবে না, কারণ এইটুকু তো পেলাম, কিন্তু এই যে একটা উপরে একটা বৃত্ত আছে, এই বৃত্তটাকেরও একটা ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, তাহলে প্লাস পাই আর স্কয়ার, কি হয়ে গেল, তা টোটাল কত হয়ে গেল 3 পাই আর স্কয়ার। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র হলো 3 পাই আর স্কয়ার। এবার এরপরে যখন আরেকটা এরকম চলে আসছে, তাহলে কি আরেকটা পাই আর স্কয়ার চলে আসছে, তার জন্যই তো বলছে গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। বুঝতে পারলে কেন 4 পাই আর স্কয়ার, এবারে আশা করি বুঝে গেছো, আর সমস্যা নেই। যাই হোক, তাহলে এটা হয়ে গেল কি 3 পাই আর স্কয়ার হচ্ছে আমার অর্ধগোলকের ক্ষেত্রফল, আর 4 পাই আর স্কয়ার হলো কি পুরো গোলকের ক্ষেত্রফল। একটু এইভাবে করবে, এসে যাবে। এবার অর্ধগোলকের ভলিউম কি হবে, তাহলে 4/3 ছিল, এবার কি হয়ে যাবে, এবার 2 দিয়ে ভাগ করে দেবো। এবার আয়তন তো সেম থাকবে না, আয়তন যখন বলকে আমরা 2 খন্ড ভাগ করে দেবো সমান ভাগে, তখন কি 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, তখন কি হয়ে যাবে 2/3 হয়ে যাবে, 4/3 জায়গায় কি হয়ে যাবে 2/3 হয়ে যাবে, জাস্ট এইটুকু 2 দিয়ে ভাগ করে দেবো, তাই না, আয়তনকে 2 দিয়ে ভাগ করে দাও, চলে আসবে। আয়তনের সূত্র কি জানি 4/3 পাই আর কিউব, তাহলে এখানে কি হয়ে যাবে 2/3 পাই আর কিউব, যেহেতু আমি অর্ধেক কেটে দিয়েছি, ব্যাস। এটা গেলো অর্ধগোলকের ক্ষেত্রফল, ব্যাস এইগুলো আসে। আর দাদা লম্ববৃত্তাকার চোঙ আগের দিন পরীক্ষায় দিয়েছিলাম, লম্ববৃত্তাকার চোঙের একটা ভেতরের দিকে থাকবে, একটা বাইরের দিকে থাকে, তাই না, এই পোর্শনটা কি বাইরের দিকের পোর্শন হয়, তাই তো, বাইরের দিকের পোর্শন কিন্তু হয়। এবার ভাবো যদি একটা পাইপকে যদি দিয়ে রেখে কাটা হয়, একটা কিন্তু লম্ববৃত্তাকার চোঙ কিসে তৈরি হয়, আয়তক্ষেত্রে তৈরি হয়। মানে একটা পাইপ তুমি করলে, হ্যাঁ, আর পাতলা পাইপ নিলে যেটা কি ফ্লেক্সিবল পাইপ, কাটার পরে দেখবে সেই পাইপটা কিন্তু কি হয়ে যায়, যখন তুমি পুরো বিছিয়ে দেবা মানে 2D করছো, কেটে 2D করছো, তখন কি হয়ে যাবে একটা ক্ষেত্র তৈরি হয়, কিন্তু এটা একটু মাথায় রাখবে, অনেক পরীক্ষার ক্ষেত্রে অনেক অঙ্কে যদি এরকম পাই তখন আমি বুঝিয়ে দেবো। তাহলে লম্ববৃত্তাকার চোঙ দিয়েছি, লম্ববৃত্তাকার চোঙে আগের দিন আমি ক্ষেত্রফল চেয়েছিলাম কোনো একটা অঙ্কে, তাই তো, তো পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি। আচ্ছা, এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছি, পাচ্ছি তো, তার মানে কি এই সমগ্র পাটটা মান কি, মানে কি সমগ্র পাট মানে ঘুরছি মানে কি পরিসীমা ঘুরছি 2 পাই আর, 2 পাই আর, আর তার সঙ্গে যখন এইচ গুণ হচ্ছে, এই যে এইচ, এই যে এইচ, তার সঙ্গে যখন এইচ গুণ হচ্ছে কি পেয়ে যাচ্ছি, পার্শ্বতলের ক্ষেত্রফল। তার মানে কি 2 পাই আর এইচ, 2 পাই 2 পাই আর এইচ মানে ভূমির পরিধি, একই বিষয়, ভূমির পরিধি ইন্টু উচ্চতা করলে আমরা পাবো পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার সমগ্র তল মানে পুরোটারই ক্ষেত্রফল,
সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি বলছে? তাহলে একটু আগে দেখলাম কি ওই যে আর প্লাস এইচ কি হবে আসলো, তো আমরা দেখলাম যে পার্শ্বতলের ক্ষেত্রফল কি 2 পাই আর এইচ পেলাম, ঠিক তো? পেয়েছি। প্লাস প্লাস এই পার্শ্বতলের ক্ষেত্রফল মানে এই পাশের ক্ষেত্রফলের কথা বলছি, উপরে একটা বৃত্ত নিচের একটা বৃত্ত, টোটাল কি হয়ে যাবে পায়ের স্কয়ার, আর দুটো পায়ের স্কয়ার যোগ করলে কত হয়ে যাবে 2 পাই আর স্কয়ার। বোঝা গেল? এই বৃত্তের ক্ষেত্রফল সূত্র পায়ের স্কয়ার, এটারও ক্ষেত্রফল পায়ের স্কয়ার, আর এই পাশটা তো পেয়েছি পার্শ্বতলের ক্ষেত্রফল কত 2 পাই আর এইচ। তাহলে এইটাকার থেকে আমরা দেখো 2 পাই কমন আস, 2 পাই কমন নিচ্ছে, 2 পাই আর কমন, তাই তো 2 পাই আর কমন, সরি 2 পাই আর কমন থাকছে। তো এখানে দেখো এইচ প্লাস আরও যা আর প্লাস এইচও তাই, সূত্রে আর প্লাস এইচ দেওয়া আছে, তো এই আরটাকে আগে নিচ্ছে এই একজন, তাহলে সূত্র কিন্তু এইভাবে আসে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ হচ্ছে একটা লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো তোমাদের যদি এই সূত্রটা ঘুলিয়ে যায় বা মনে পড়ছে না, তখন কিন্তু এই যে থটটা বললাম মাথায় থাকলে কিন্তু তুমি ছবি এঁকে ইজিলি করতে পারবে, ওই জন্যই শিখিয়ে দিলাম। হ্যাঁ, আর আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সঙ্গে এই যে বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে যে ক্ষেত্রফল আছে উচ্চতাটা সেম হারে বাড়ছে, তো এইচটা গুণ করে দাও, এই যতটুকু বাড়লো সেইটুকু হয়ে গেলে কি আয়তন। এটা আয়তনের সূত্র, পায়ের স্কয়ার আর এইচ, খুব সোজা। এই আসছে আজকে লাস্ট লম্ববৃত্তাকার শঙ্কু, আগের দিন দিয়েছিলাম। তো মাথায় রাখবে এক্ষেত্রে এইটাতে এইচ উচ্চতা, এমনি উচ্চতা, হ্যাঁ লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে এইটা অনেকে ঘুরিয়ে ফেল দেয়, যে ভুল করে অঙ্ক কোনটা, এইটা কিন্তু এমনি উচ্চতা, আর এইটা কি এই এলটা হচ্ছে কি তির্যক উচ্চতা, এই তির্যক উচ্চতা কিন্তু তোমার লাগবে, ঠিক আছে? পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলে সূত্র কি বলছে পাই আর এল, ওই যে একটু পার্শ্বতলে আগে কি করলাম পাই আর এইচ করছিলাম, 2 পাই আর এইচ করছিলাম, তাই না? কিন্তু এক্ষেত্রে 2 পাই আর এইচ না, এখানে দেখো তির্যক উচ্চতা বের করতে হলে পাই আর এল করতে হবে, ঠিক আছে? বোঝা গেল? এটা আসলো কিসের সূত্র? এটা আসলো লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? এই যে পাই আর এল আছে প্লাস এর সঙ্গে একটা বৃত্ত আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল তো পেলাম, পাশে দেখো এই টোপরের পাশে পুরো সমগ্র পাশে কিন্তু এটা এই পাশ পার্শ্বতল মানে কিন্তু এই দুটো পাশ মিলেই, হ্যাঁ, কারণ সমগ্র এটা তো 3D, যেমন টোপর নেবে টোপরের উপরের পাশে যে পাশের অংশটা পাই আর এল, আর এখানে একটা বৃত্ত আছে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? দেখো তোমাদের মনে না থাকলে তোমরা এইভাবে করতে পারো কনসেপ্ট দিয়ে, তাহলে এখান থেকে দেখো পাই আর কমন আসছে, পাই আর যদি কমন থাকে এখানে কি থাকছে মানে এল এল প্লাস আরও যা আর প্লাস এলও তাই, তো পাই আর ইন্টু আর প্লাস এল পড়ে থাকছে। আর আয়তনের সূত্র কি এখানে? দেখো যখন একটা আমরা লম্ববৃত্তাকার চোঙ করছিলাম, এরকম যদি হয় এটা লম্ববৃত্তাকার চোঙ, এবার শঙ্কু, একটা সিম্পল জিনিস ভাবো না, এটা সিম্পল জিনিস ভাবো, এইটা না শঙ্কু হয়ে যাচ্ছে, এই পোর্শনটা, এই পোর্শনটা শঙ্কু হচ্ছে না, আমি আগে শেখাচ্ছিলাম। এবার 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 আমরা আমরা যদি এটা লম্ববৃত্তাকার চোঙ ধরি, লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি দেখে আসলাম পাই আর স্কয়ার এইচ। এইবার তুমি একটা জিনিস ভাবো না, এইখানেও একটা শঙ্কু, এ দেখো এই একটা পার্ট কটা পার্ট হলো 3 ভাগ হলো না, তার মানে কি একটা চোঙের 3 ভাগের 1 ভাগ হচ্ছে একটা শঙ্কু। এইভাবে যদি মুখস্থ রাখি তাহলে আমার আয়তন বের করার সূত্র মুখস্থ লাগবে লম্ববৃত্তাকার শঙ্কুর এক্সট্রা করে? লাগে না রে ভাই। এই ছিল ওভারঅল সূত্র। এরপরে আমরা এবার ম্যাথ প্র্যাকটিস করবো কিন্তু এবার থেকে পরিমিতি। এবার যদি কেউ বলেছো দাদা যে পরিমিতি, দেখো সমদ্বিবাহু ত্রিভুজ ওটা পরীক্ষায় তেমন আসে না, ওটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই। সমবাহু ত্রিভুজ মোটামুটি ওটাও তেমন আসে না, জাস্ট মাথায় রাখবে ওই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে একটা আসে সমকোণী ত্রিভুজের, ওটা যেটা দেখিয়ে দিলাম। আর অতি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ভূমি স্কয়ার এগুলো লাগবে অনেক কাজে টুকটা। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা পরীক্ষায় আসে, আর বাদ বাকি ট্রাপিজিয়াম বা সবকিছু বুঝিয়ে দিয়েছি। ওই যে D1 D2 যেটা কিসের বলো তো ওটা, বলো? হ্যাঁ